দর্শক স্বাগত জানাচ্ছি টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের বিশেষ এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। দিনভর আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি ধাপ অর্থাৎ নির্বাচন শুরুর পর থেকে ফলাফল আসার মুহূর্তটা থেকে শুরু করে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি। প্রতিটি আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং একই সঙ্গে আমরা আমাদের রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণ আপনাদেরকে জানাচ্ছি, যাতে করে আপনারা খুব সহজেই এই নির্বাচনের বিজয়ের ফল এবং কেমন হলো নির্বাচন, কেমন হবে আগামীর বাংলাদেশ সে সম্পর্কে ধারণা পেতে পারেন। এই মুহূর্তে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা ঠিক করেছি জিতে গেল বিএনপি, কেমন হবে আগামী দিনে দেশের রাজনীতি, এ বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি লং আইল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শওকত আলী। একই সাথে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শফিকুর রহমান এবং আসালের ন্যাশনাল প্রেসিডেন্ট করিম চৌধুরী। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আমাদের শিরোনাম শুনে বুঝতে পারছেন যে আলোচনার অনেকটুকু জুড়েই থাকবে বিএনপি কেন্দ্রিক আগামী দিনের বাংলাদেশের পথ চলা কেমন হবে এবং বাংলাদেশের রাজনীতি কোন দিকে ঠিক যাবে, এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। প্রফেসর ডক্টর শওকত আলী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এর আগে আপনি আমাদের সাথে যোগ দিয়েছিলেন আজকে দিনেই, তখন আমরা যখন কথা বলছিলাম পুরোপুরি নিশ্চিত করে বলা যাচ্ছিল না, একেবারেই বোঝা যাচ্ছিল কিন্তু ঠিক কতটা সংখ্যাগরিষ্ঠতা বিএনপি পেয়ে গেল এবং কিভাবে বাংলাদেশটাকে পরিচালনা করবে সেই বিষয়গুলো নিয়ে আমরা তখন আলাপ করার সুযোগ পাইনি। এখন আপনার কাছে জানতে চাই, এই মুহূর্তে ফলাফলটা অনেকটুকু জানা, তারপরে কিছুক্ষণের মধ্যে আমি সেটি আপনাদেরকে এবং দর্শকদেরকে চূড়ান্ত ফলাফলটা জানিয়ে দেব। কিন্তু তার আগে আমরা জানি যে 200-র বেশি আসন বিএনপি পেয়ে গেল, যেটিকে 2/3 সংখ্যাগরিষ্ঠতা বলে। নিরঙ্কুশ বিজয় বলতে আসলে এটি বোঝায়। এই বিএনপি যেটি প্রায় 20 বছর পর আবারও ক্ষমতায় যাচ্ছে এবং সেটি নতুন একজন নেতার হাত ধরে, তারেক রহমানের হাত ধরে। আপনার বিশ্লেষণ শুনি। জি, থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ, ডক্টর শফিকুর রহমান সাহেব এবং করিম চৌধুরী। আমরা পরস্পর বন্ধু মানুষ, তো উইল ডিসকাস ভেরি ইফেক্টিভলি ইনশাল্লাহ। যে কথা বলছেন যে বিএনপি জিতে গেল, আসলে জিতে গেছে কিন্তু গণতন্ত্র, দেশের মানুষ, দেশপ্রেমিক মানুষ, আর পতিত হয়েছে ফ্যাসিস্ট দুর্নীতিপরায়ণ মানুষ যারা ছিল, দেশটাকে ধ্বংস যারা করেছে। সেখান থেকে আমি প্রথমে একটু বলে দিই যে এটা একটা সুবিধা হয়েছে বিএনপির জন্য, পার্টিকুলারলি যেহেতু আপনি বিএনপির দল হিসেবে উল্লেখ করেছেন। আই হোপ দে লার্ন দেয়ার লেসন ফ্রম দি মিস্টেকস ফ্রম দি ফ্যাসিস্ট আওয়ামী লীগ। তাদের কাছ থেকে যদি শেখে, দ্যাট ইজ মোর দেন এনাফ। বিএনপির পথ চলা খুবই সহজ হবে। কারণ হলো যে পিওর একটা ইনক্লুসিভ নির্বাচন হয়েছে। অনেকে এই বয়ানটা অন্যভাবে দেয় যে ইনক্লুসিভ হয়নি। এখানে একটা বিষয় আপনাকে জানতে হবে। আমি নিজে আমার গ্রাম, আপনারা সব জায়গায় দেখেছেন আপনার নিজের গ্রাম শহরে, যে লক্ষ লক্ষ মা বোন যারা কখনো ভোটেই আসেনি, তারা আসছে, লাইন দিয়েছে ঘন্টার পর ঘন্টা। নতুন প্রজন্মের মানুষ 30 বছরের নিচেই, তারা জীবনে কখনো ভোট দিইনি, তারা আসছে। আর বৃদ্ধ মানুষ যারা আসছে মনে করছে তাদের তো আসতে হবে, অনেকে দেখছি স্টেশন করে আসছে। এটা আনন্দ উৎসবের ভিতর দিয়ে এই নির্বাচনটা হয়েছে। এর ক্রেডিট আমি দেব আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, নির্বাচন কমিশনার, আমার 2 বছরের সিনিয়র, আমার ইউনিভার্সিটি চিরা ইউনিভার্সিটি ইকোনমিক্সের ছাত্র ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন আজমা নাসির ভাইকে, নাসিরুদ্দিন সাহেব। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, যার আমিও অনেক সমালোচনা করছি, এমন স্যারের যে অ্যাডমিনিস্ট্রেশন তাকেও আমরা সমালোচনা করেছি যে এটা হবে কি হবে না, নির্বাচন কমিশন পারবে কি পারবে না। তারপরে শেষের দিকে আমরা বলেছি যে নো, উই আর মুভিং ফরওয়ার্ড। এটা সুন্দর হয়েছে। তবে সেনাবাহিনী, নিরাপত্তা রক্ষী বাহিনী এবং এই ভোট গণনা এবং তত্ত্বাবধায়কের জন্য যারা, তদারকির জন্য যারা নিয়োজিত ছিল, সবাইকে কিন্তু আপনি একটা ক্রেডিট দেবেন। দেখুন, বিএনপি হোক আর যে দলই হোক,
আজকে এই কথা বলে রাখা ভালো, জামাত যে সিটগুলো পেয়েছে তারা কিন্তু বলিনি কেউ যে আমি এই ইলেকশন মানিনি বা আমার এই ভোটগুলো কারচুপি পেয়েছে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব যেটা বলেছেন যে কিছু কিছু সেন্টারে গোলমাল হয়েছে, দু একটা সিটি এদিকে হয়েছে, সেগুলো আমরা দেখবো, হুইচ ইজ ফাইন, দে হ্যাভ দ্য রাইট টু সে দ্যাট, গণতান্ত্রিক চিন্তা ভাবনা। কিন্তু কেউ বলেনি যে আমি ইলেকশন বয়কট করলাম বা আমি পার্লামেন্টে যাব, হুইচ ইজ ভেরি নাইস স্টার্ট অ্যান্ড কোঅপারেটিভ। সুতরাং আমরা যা দেখছি যে আগামী দিনগুলো যারা ক্ষমতায় আসুক, ইন দিস কেস ডেফিনেটলি বিএনপি আসবে, তাদের পথ চলাটা সহজ হবে। আবার অন দি আদার সাইড আপনি দেখেন যারা বিরোধী দল, আমরা আশা করছি যে জামাতের যেহেতু তাদের একটা বিশাল চাঙ্ক আর জনগণ তাদেরকে ভোট দিয়েছে, তারা কিন্তু শ্যাডো ক্যাবিনেট বলে একটা জিনিস আছে, শ্যাডো ক্যাবিনেটের ভূমিকায় তারা অংশগ্রহণ করতে পারে। প্রফেসর ডক্টর শওকত আলী, একটু থামাবো আপনাকে, দুঃখিত, একটু থামাবো আপনাকে। মানে জামাত ইসলামী কিছুক্ষণ আগে একটা প্রতিক্রিয়া দিয়েছে, একেবারেই কিছুক্ষণ আগে লেটেস্ট একটা প্রতিক্রিয়া তাদের এসেছে, যেটি তাদের ফেসবুক পেজ, অফিসিয়াল ফেসবুক পেজে তারা দিয়েছে। আপনি যেহেতু জামাতের প্রতিক্রিয়ার কথা বলছিলেন, সেটা একটু পড়ে শোনাই, তাহলে আপনার আলোচনায় হয়তো সুবিধা হবে। তারা ইংরেজিতে দিয়েছে, এটি বাংলা করলে যেটি দাঁড়ায়, প্রিয় নাগরিক বৃন্দ, সারাদিন জুড়ে ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে বিপুল সংখ্যায় ভোট প্রদান করার জন্য আপনাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে নির্বাচন ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে আমরা সন্তুষ্ট নই। 11 দলীয় জোটের প্রার্থীদের বিভিন্ন আসনে অল্প ব্যবধানে ও সন্দেহজনকভাবে পরাজিত ঘোষণা করা, অনানুষ্ঠানিক ফলাফলে বারবার অসঙ্গতি ও গরমিল দেখা যাওয়া, ভোটারদের উপস্থিতির হার প্রকাশে নির্বাচন কমিশনের অনীহা এবং প্রশাসনের একটি অংশের বড় একটি দলের প্রতি পক্ষপাতের ইঙ্গিত, এসব বিষয় নিঃসন্দেহে ফলাফল প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে। অতএব আমরা সবাইকে ধৈর্য ধারণ করার এবং 11 দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করার আহ্বান জানাচ্ছি। একটি মানবিক ও ন্যায় ভিত্তিক বাংলাদেশ গড়ার সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত। এটি অর্থাৎ তারা কিন্তু একটি প্রতিক্রিয়া দিয়েছে, বেশ কয়েকটা পয়েন্টে তারা আপত্তি জানাচ্ছে। তাদের আপত্তির জায়গাগুলো হলো যে বিভিন্ন আসনে ফলাফলের প্রকাশে অসঙ্গতি। জি, আপনি শুনেছেন, জি, এটি সম্পর্কে এখন বিষয়টা হয় কি জয়েল ভাই, এখানে গণতান্ত্রিক নির্বাচনে জয় পরাজয় আছে। তো যখন আপনি পরাজিত হন, আপনার ফলোয়ারদেরকে ঠেকানোর জন্যই সেন্ট্রাল কমান্ড থেকে কিছু বলতে হয়। তা যদি না হয় তো লোকালে অনেক গোলমাল বাঁধতে পারে। এটা তারা মাথায় রেখে যে কোনো রাজনৈতিক দল অ্যাটলিস্ট ঠকে যাওয়ার পরে তারা একটু বলার অধিকার আছে বা রাখে। কিন্তু আমাদের ভয় হইতো যে জামাতের যদি তারা বলতো যে আমরা ইলেকশন মানি না বা আমরা এই পার্লামেন্টে যাবো না বা পার্লামেন্ট শুরু হলে আমরা কোনো সহযোগিতা করবো না, এটা তারা বলেনি। তো এটা বলতে পারে, আর এই কারণে তো নির্বাচন কমিশন আছে। তো সার্বিকভাবে আমরা মনে করি এটা জামাতের যে আসনগুলো পেয়েছে তারা চ্যালেঞ্জ করতে পারে, হয়তো দু একটা পেতেও পারে, নাও পেতে পারে, বাট ইট ইজ উইথিন দ্য রাইট। তো এখানে তারা এটুকু বলেই যদি বাকি কাজ করবার, কয়েকদিন তো আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেছেন অ্যাকর্ডিং টু হিম যে নির্বাচনের পরেই আমি চলে যেতে চাই, এই নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু উনি থাকতে চান না, তো উনি চলে যাবেন। তাহলে এর ভিতরেই তো সংসদ ডাকতে হবে, শপথ নিতে হবে, তাদের কার্যকারী তারা শুরু করবেন। এখানে আর একটা বিষয় হচ্ছে যে দেখেন এখানে কিন্তু হা ভোট পেয়েছে অনেক বেশি, না ভোট পেয়েছে অনেক কম। তো হা ভোট যদি হয়, হা ভোটটা কিন্তু লিগাল ফ্রেমওয়ার্ক। জয়েল ভাই আপনার মনে রাখতে হবে, এই লিগাল ফ্রেমওয়ার্ক মেনেই আপনি ইলেকশনে আসছেন। 1 নম্বর ধারা উপধারা 84টা ওটা আমরা পরে আলাপ করতে পারি। এটা নিয়ে আপনি চলে আসছেন, সুতরাং ইট ইজ অনেকটা ম্যান্ডেটরি। থ্যাংক ইউ। ওকে, আমি একটু প্রফেসর ডক্টর শফিকুর রহমান আপনার কাছে শুনতে চাইবো। নিঃসন্দেহে জামাতের যে প্রতিক্রিয়াটি আমরা দেখিয়েছি এটি নিয়ে তো আপনি বলবেনই, পাশাপাশি যেমনটি বলছিলাম যে ফলাফলটাও আমরা একটু জানাতে চাই। আমাদের TVN 24 নিউজ নেটওয়ার্কের যে অফিসিয়াল ওয়েব পেজ আছে, ওয়েবসাইট আছে, সেখানে যে ফলাফলটি এখন পর্যন্ত আমরা পাচ্ছি সেটি হলো নির্বাচনের ফলাফলে এখন পর্যন্ত 209টি আসনে জয় পেয়েছে
বিএনপি এবং ৭৫টি আসনে জয় পেয়েছে জামায়াত। যদিও এর বাইরে জামায়াত জোটে আরো বেশ কয়েকটি আসন যোগ হবে। এনসিপি 5টি আসনে জয় পেয়েছে এবং প্রাপ্ত ভোটের মধ্যে আমরা দেখছি যে ৬৯.৭% ভোট পেয়েছে বিএনপি এবং জামাত পেয়েছে 25% ভোট। ডক্টর শফিকুর রহমান, বড় অর্জন মানেই কিন্তু বড় দায়িত্ব এবং এই বড় দায়িত্বের জন্য কতটা প্রস্তুত বিএনপির কতটা আসলে এর আগে আমরা দেখেছি বিএনপির শাসন, বিএনপি কতটা সাফল্যের সঙ্গে সামনের দিনে যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের যাত্রা, যে স্বপ্ন নিয়ে মানুষ উচ্ছ্বাস নিয়ে ভোট দিয়েছেন সেটিকে ধারণ করে এগিয়ে যেতে পারবে। কঠিন কঠিন পথ বাংলাদেশের জন্য। আমরা যে গত 2 বছরে যেভাবে পরিবর্তিত হয়ে এসছে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সিচুয়েশন, ছাত্রদের বিপ্লব, তারপরে যেটা আরম্ভ হয়েছিল একটা সাধারণ সহজ একটা কোটা ইস্যু নিয়ে, বাট টার্ন ইনটু এ মেজর ইস্যু, এবং সেই ইস্যু নিয়ে যেভাবে একেবারে একটা ফেসিস্ট স্ট্যাবলিশ 16-17 বছরের সরকারকে সরিয়ে দিয়েছে, ওই কনটেক্সটে এসে আমি বলবো যে এই নির্বাচন এবং এই সুযোগ একটা মানে অত্যন্ত একটা ভবিষ্যৎকামী, মানে বাংলাদেশের উন্নতি এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা বড় রকম ঘটনা আমাদের জীবনে, বাংলাদেশের জীবনে। তো এখানে বিএনপি এসে, বিএনপির ইতিহাস আমরা বিভিন্নভাবে জানি। আমরা জিয়াউর রহমানের অল্প দিনের সময় জানি, তারপরে খালেদা জিয়ার কিছুদিন 2 টার্মের ইতিহাস জানি, তারপরে ওই সময় এই তারেক রহমান, আজকে যে তারেক রহমানের ভবিষ্যতের সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্ল্যান করছে, এবং আই হ্যাভ এ প্ল্যান, উনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। এই তারেক রহমানেরই পেছনে কিন্তু আমরা যদি অনেক দেখি, তাহলে বিভিন্ন রকম কন্ট্রোভার্সি, বিভিন্ন রকম ইস্যুস, বিভিন্ন রকম প্রবলেম আমরা দেখব। একই রকম ভাবে বিএনপিরও যে খুব অর্গানাইজ ছিল তা নয়। উনি ছিলেন লন্ডনে অর্গানাইজেশনাল হিসেবে, এখানে যেমন ছিলেন বিএনপির অর্গানাইজেশন, যে খালেদা জিয়া এবং তার আমাদের ফখরুল আলমগীর খুব ডিফিকাল্ট টাইমের ভেতর থেকে বিএনপি পাস করেছে এই গত 15 বছর। তার মধ্যে এসে যে এই 1.5 বছরের ভেতরে অর্গানাইজ করে ইলেকশন করে এই মানে 200-এরও উপরে এমপি মেম্বারশিপ আসন পাবেন এবং পেয়েছেন, এটা একটা অত্যন্ত চমৎকার একটা, শওকত আলী সাহেব যেন সুন্দরভাবে বলেছেন যে এটা গণতন্ত্রের জয়। অবশ্যই গণতন্ত্রের জয়, এটা বিএনপির জয়, কিন্তু বিএনপির জয় নয়, এটা বাংলাদেশের জয়, এটা গণতন্ত্রের জয়। কারণ আমরা যেভাবে গণতন্ত্রকে দেখি, একটা রাষ্ট্র, একটা গভর্নমেন্ট এবং পিপল, এই 3টা কম্পোনেন্ট নিয়ে আমরা একটা স্টেটকে দেখি। তো স্টেটের যে ফরম্যাট, স্টেটের যে মানে সভারেন্টি, পিপলস রাইট, ভোটিং রাইটস, এগুলো কনস্টিটিউশন বেসড যে রুলস রেগুলেশনস ফলো করা, এটা অনেক সরকার করে না, যেটা আমরা বাংলাদেশে দেখেছি, পৃথিবীর অন্য বহু দেশে দেখেছি। ফলে যে রেজাল্টটা হয়, একটা বড় রকম চেঞ্জ এবং ক্রাইসিসের ভেতরে সরকার পাস করে, রাষ্ট্র না। রাষ্ট্র কিন্তু থাকে, রাষ্ট্র পার্মানেন্ট, সরকার টেম্পোরারি। সরকার চেঞ্জ হবে, এখান থেকে ওখানে যাবে, বিভিন্ন রকম ফিলোসফি নিয়ে আসবে, কাজ করবে উন্নতির। বিএনপি সরকার, কাজে এই সরকার হিসেবে তাকে বিভিন্ন রিস্কের ভেতরে, বিভিন্ন পলিসির ভেতরে আমরা দেখেছি যে 9টা পলিসি, একটা প্ল্যান বিএনপি দিয়েছে যে এই 9টা স্ট্র্যাটেজির ভেতরে বিএনপি চলবে, এবং তারও এটা নির্বাচনের একটা ডকুমেন্ট ছিল, কিন্তু একই সাথে তাদের যে আগামী 4-5 বছরের যে প্ল্যান, সে প্ল্যান তারা করবে। এর মধ্যে 2500 টাকা করে তারা
সাধারণ লোককে, গরিব লোকদের দেবে। একটা কার্ড করবে, যে কার্ডটা বলছে তারা ফ্যামিলি কার্ড। তারপরে তারা বলছে যে বিভিন্ন রকম মানে এগ্রিকালচার কার্ড। তারপরে বলেছে যে নো কম্পিটিশন, নো করাপশন, হেলথ ইস্যুস। তারপরে বলছে যে স্মল বিজনেসকে ডেভেলপ করার প্ল্যান, টেকনোলজি বেসড প্ল্যান। তারপরে বলছে যে এখানে বেশ কয়েকটা 9টা-10টা স্পোর্টস প্রফেশন ওরিয়েন্টেড জব তৈরি করবেন তারা। এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি এবং স্ট্রং করবেন এবং ভালো করবেন। ডিজিটাল ইকোনমিক্স ডেভেলপ করবেন। রিলিজিয়ান, প্রত্যেককে রিলিজিয়াস রাইট এবং অন্যান্য দেবেন। কিন্তু আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে এই পলিসিগুলো তারা খুব অর্গানাইজড ভাবে তাদের পার্টির ভেতরে কিভাবে, কোথায়, কবে তারা অ্যাপ্রুভ করে, কিভাবে এসছে, কিভাবে কে কি বিলিভ করে আমরা জানি না। তারপরেও যেটা সবচেয়ে বড় আছে সেটা হচ্ছে ফরেন পলিসি। বিএনপির ফরেন পলিসি কি হবে, কি না হবে, এই যে পরিবর্তিত সিচুয়েশনে চীনের ভূমিকা, পাকিস্তানের ভূমিকা, ভারতের ভূমিকা এবং সারা পৃথিবীতে আমেরিকার সাথে যে নতুন এগ্রিমেন্টগুলো, আলোচনাগুলো হতে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, আমরা কোথায় দাঁড়াবো এবং আমাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক সিচুয়েশন গিয়ে কোথায় দাঁড়াবে, একটা আমি প্রথমেই বলেছি একটা কঠিন পরিবেশের ভেতরে আমরা যেতে চাচ্ছি, যেতে হচ্ছে। আমি আসলে রাজনৈতিক চ্যালেঞ্জগুলো নিয়ে এই মুহূর্তে বেশি আলোচনা করতে চাই। যে বিএনপি এই মুহূর্তে যে পরিস্থিতিটা ফেস করছে, নির্বাচন তোর পরিস্থিতি, এবং এটি আসলে রাজনৈতিক সংকটটাকে কিভাবে সামাল দেবে? আমার কাছে যেটা মনে হয় রাজনৈতিক সংকট এই পর্যায়ে তারা সামাল দিতে পারবে, কারণ যে অবস্থা রয়েছে এবং সাধারণ লোকের যে এনভায়রনমেন্ট রয়েছে, রাজনৈতিক পরিবেশ রয়েছে আমাদের এই আওয়ামী লীগের ডিফিটের পরে, হাসিনার পালিয়ে যাওয়ার পরে, যে একটা সাধারণ লোকের ভেতরে, বিশেষ করে তরুণদের ভেতরে, ইয়াং পিপলের ভেতরে, মেয়েদের ভোটিং কাস্টিং যদি দেখেন, এই যে একটা পরিবর্তিত সিচুয়েশন এসছে, এখানে রাজনৈতিকভাবে তাদেরকে আগের মতো ইন্ডিপেন্ডেন্টলি পুরনো বিএনপি বা পুরনো আওয়ামী লীগ যদি কিছু করতে চায় তারা করতে পারবে না। তাদেরকে নতুন পরিবেশে নতুন বিএনপি হিসেবে ইমার্জ করতে হবে। এবং তারেক রহমান যদি নতুন বিএনপি, উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু আমরা এখনো জানি না কি প্ল্যান, কিভাবে, কার সাথে কি হবে। না, আমরা যখন বিএনপি নেতাদের সঙ্গে কথা বলেছি তখন উনি কত ভোট পাবেন, কত, এই ধরনের পরিষ্কার ধারণা কারোই ছিল না, ওনাদের নিজেদেরও ছিল না। ওনারা যে 213 মানে 2/3 মতন পেয়ে যাবেন, এরা ওনার নিজেরাও কল্পনা করেননি। তার ভেতরেও এই পরিবেশ তৈরি হয়েছে এবং এই হওয়ার পরে তাদেরকে এখন সিরিয়াসলি চিন্তা করতে হবে, প্ল্যান করতে হবে। এবং অন্যান্য যেমন ফখরুল আলমগীর এর আগে বেশ কয়েকবার বলেছে যে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট চাই। এখন এই পর্যায়ে এসে আজকে 2/3 মেজরিটি নিয়ে কি তারা ন্যাশনাল গভর্নমেন্টে যাবে? আমরা আসবো এই প্রশ্নের উত্তরটা আমরা খুঁজবো একটু পরে। তার আগে একটু করিম চৌধুরীর কাছে যেতে চাই। করিম চৌধুরী, একেবারে এই শুরু থেকে যদি বলি, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে আমরা দেখেছি একা সেনাপতি তারেক রহমান পুরো দলটাকে টেনে নিয়েছেন। মাত্র 1 মাস 18 দিন তিনি বাংলাদেশে এসেছেন এবং এর মধ্যেই এরকম একটি ভূমিধস বিজয়ে অর্জন করেছেন। এর আগে 17 বছর তিনি ছিলেন না। অনেকেই তখন বলছিল তারেক রহমান তো দেশের মানুষের সাথে কানেক্টেড না, অনেক কিছু বুঝতে পারবেন না। কিন্তু দিন শেষে অঙ্ক বলছে তারেক রহমান একাই দলটাকে টেনেছেন, তার উপর জনগণ আস্থা রেখেছে এবং তারেক রহমানকে আপনি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন, তার সাথে ব্যক্তিগতভাবে আপনার একটা যোগাযোগও ছিল। আমরা তারেক রহমান প্রসঙ্গে আপনার কাছে জানবো। তার আগে তারেক রহমানের এই যে আজকের উঠে আসা, বাংলাদেশের আগামী দিনে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তার এই পথ চলাটা একটু দেখে আসি, তারপর আমরা আপনার কাছে প্রশ্ন করছি। বাংলাদেশের প্রভাবশালী রাজনীতিবিদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির বর্তমান চেয়ারম্যান, তিনি সাধারণভাবে তারেক জিয়া নামে পরিচিত। তার এই নামটি এসেছে তার বাবা, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক জিয়াউর রহমানের নামানুসারে।
তারেক রহমান জন্মগ্রহণ করেন 1965 সালের 20 নভেম্বর। তিনি এমন একটি পরিবারে বড় হয়েছেন যা বাংলাদেশের রাষ্ট্র ও রাজনীতির ইতিহাসে গভীরভাবে প্রথিত। তার বাবা জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের সময় একজন সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক এবং পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি। তার মা খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং 3 বার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন। এই পারিবারিক পরিবেশের কারণে শৈশব থেকেই তারেক রহমান রাষ্ট্রীয় বিষয়, রাজনীতি ও জাতীয় সিদ্ধান্ত গ্রহণের বাস্তবতার সঙ্গে পরিচিত হয়ে ওঠেন। তারেক রহমানের শিক্ষা জীবন শুরু হয় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। তিনি সেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তবে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত হয়ে পড়ায় তার আনুষ্ঠানিক উচ্চশিক্ষা সম্পন্ন হয়নি। এই সময়ের মধ্যে তিনি রাজনীতির পাশাপাশি ব্যবসায়িক কর্মকাণ্ডেও যুক্ত হন। বিশেষ করে বস্ত্রশিল্প এবং নৌ যোগাযোগ খাতে তার সম্পৃক্ততার কথা বিভিন্ন সময়ে আলোচিত হয়েছে। তারেক রহমানের রাজনৈতিক আগ্রহ ছাত্র জীবন থেকেই শুরু হলেও জাতীয় পর্যায়ে তার দৃশ্যমান ভূমিকা গড়ে ওঠে 2001 সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে। সে সময় বিএনপির নির্বাচনী কৌশল, সংগঠন ও প্রচারণায় তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 2002 সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পান। এই পর্যায়ে তিনি তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করা, জেলা ও উপজেলা পর্যায়ে কাঠামো শক্তিশালী করা এবং কর্মী সমর্থকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধিতে মনোযোগ দেন। 2009 সালে অনুষ্ঠিত বিএনপির 5ম জাতীয় কাউন্সিলে তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তী সময়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দী বা গুরুতর অসুস্থ থাকাকালে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বিএনপির রাজনৈতিক দিক নির্দেশনা দেন। এই সময় তিনি দলীয় নীতি নির্ধারণ, আন্দোলন কৌশল এবং আন্তর্জাতিক যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজনৈতিক ও আইনি জটিলতার প্রেক্ষাপটে তারেক রহমান দীর্ঘ সময় যুক্তরাজ্যে অবস্থান করেন। প্রায় 17 বছর নির্বাসিত জীবন কাটানোর পর 2025 সালের 25 ডিসেম্বর তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। তার দেশে ফেরা বিএনপির রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে ফেব্রুয়ারি 2026 সালের সাধারণ নির্বাচনকে সামনে রেখে এই প্রত্যাবর্তন দলীয় কর্মী সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। সে সময় দেশে রাজনৈতিক অস্থিরতা ও সমাজ রাজনৈতিক সংকট বিরাজমান থাকলেও তার প্রত্যাবর্তন দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি করে। তারেক রহমানের রাজনৈতিক পরিচয় ও অবস্থান অনেকাংশেই তার বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকারের সঙ্গে যুক্ত। খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন এবং দেশের রাজনৈতিক ইতিহাসে একজন প্রভাবশালী নেত্রী হিসেবে বিবেচিত। এই পারিবারিক উত্তরাধিকার তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও কৌশল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারেক রহমান বিএনপিকে একটি গণতান্ত্রিক, সংগঠিত ও তৃণমূল ভিত্তিক রাজনৈতিক দল হিসেবে পুনর্গঠনের কথা বলে আসছেন। তার বক্তব্যে সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের স্বাধীনতা এবং জাতীয় ঐক্যের উপর জোর দেওয়া হয়। তিনি অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক স্থিতিশীলতাকে বিএনপির রাজনৈতিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরেন। তারেক রহমান 1994 সালে ডাক্তার জুবাইদা রহমানকে বিয়ে করেন। ডাক্তার জুবাইদা রহমান একজন চিকিৎসক। তার একমাত্র কন্যা জাইমা রহমান। দীর্ঘ সময় পরিবার সহ তিনি যুক্তরাজ্যে বসবাস করেন এবং নির্বাসনকালেও বিএনপির রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন। করিম চৌধুরী, একেবারেই বাংলাদেশের আগামী দিনের সম্ভাব্য প্রধানমন্ত্রীর ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনটা আমরা দর্শকদেরকে একটু দেখে আসলাম। আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই সেটা হলো জুলাই সনদ অর্থাৎ গণভোট যেহেতু জয়যুক্ত হয়েছে ধরে নেওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে জুলাই সনদ কার্যকর হবে। গণভোটের যে বিষয়টি এসেছে সেটি হলো একই ব্যক্তি দলের প্রধান এবং রাষ্ট্রের প্রধান হতে পারবেন না। আমরা ধরে নিচ্ছি তারেক রহমান এই দুটির মধ্যে প্রধানমন্ত্রী পদটাকে বেছে নেবেন, কারণ জনগণ তাকে প্রধানমন্ত্রীর জন্যই ভোট দিয়েছেন। দলের জন্য জনগণকে সরাসরি ভোট দিতে হয় না। সেক্ষেত্রে একজন বিকল্প নেতৃত্ব লাগবে বিএনপির জন্য। কে হতে পারেন এবং এটি মধ্যে অর্থাৎ নতুন যে ধারাটা শুরু হচ্ছে এই দুটির মধ্যে কোনো সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে কিনা কিংবা বিপরীতমুখী অবস্থা তৈরি হবে কিনা, কি হতে যাচ্ছে আসলে এইসব বিষয়ে? ধন্যবাদ জুয়েল ভাই। আমি আপনার এই প্রশ্নটার জবাব দেওয়ার একটু আগে আমার মনে হয় আমাদের নাগরিক পর্যায়ে দায়বদ্ধতা থেকে আজকের এই দিনে স্মরণ করছি
যেসব বিপ্লবী ছাত্র জনতা তাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে, অঙ্গহানি দিয়ে, সবকিছু স্যাক্রিফাইস করে 17 বছর ধরে আন্দোলন করে যারা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে, ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে, যারা ফ্যাসিস্টকে দেশ থেকে বিতাড়িত করেছে, যারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার যে পথ সেটাকে সুগম করে দিয়েছে। আজকের এই দিনে আমরা স্মরণ করতে চাই আমাদের দেশের কৃতি সন্তান, সারা বিশ্বের পরিচিত নাম ডক্টর মোহাম্মদ ইউনূস, যার সুদৃঢ় নেতৃত্বে দেশের মানুষ আস্থা রেখেছে এবং দেশের মানুষ 17 বছর নয়, স্বাধীনতার পর থেকে স্বতঃস্ফূর্তভাবে যে ভোটাধিকার প্রয়োগ করা, সেটা বলতে রাজনীতিবিদরা যারা বুঝেন বা সিভিক সোসাইটি যেটাকে বোঝেন, যে স্বতঃস্ফূর্তভাবে মানুষের ভোটদানের যে স্পৃহা এবং যে পদ্ধতি এবং যেটা সফলভাবে যে ভোটদান প্রয়োগ করেছেন, তার জন্য আমরা মনে করি এই তত্ত্বাবধায়ক সরকার বলেন, অস্থায়ী সরকার বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা কাজ করেছেন, দেশবাসীকে এত সুন্দর একটা সুবর্ণ সুযোগ তাদের নেতৃত্ব নির্বাচনের জন্য করে দিয়েছেন, ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দিয়েছেন, মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি যে আস্থার সৃষ্টি করেছেন, তার জন্য তার সমস্ত কৃতিত্ব তাদেরকে দেয়া দরকার। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, আনসার, বিভিন্ন ধরনের আইন প্রয়োগকারী সংস্থা সক্রিয়ভাবে এবং আন্তরিকভাবে যদি সহযোগিতা না করতেন, তাহলে এত সুন্দর একটা নির্বাচন কোনোভাবেই সম্ভব হতো না। আমি যতটুকু জেনেছি, একটাও জীবনহানি ঘটে নাই, কোন মেজর ইনসিডেন্ট ছাড়াই এই প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা আমরা ইতিহাস সৃষ্টি করলাম। জনগণের অংশগ্রহণ যেমন স্বতঃস্ফূর্ত এবং সংখ্যাগরিষ্ঠভাবে হয়েছে, ঠিক তেমনি সুশৃঙ্খল ভাবে ভোট কেন্দ্র হয়েছে। দুই একটা অনভিপ্রেত ঘটনা সব জায়গায় ঘটতেই পারে একটা জাতীয় নির্বাচনে, 300 আসনের নির্বাচন, 299 আসনের নির্বাচনে, কিন্তু ওভারঅল সারা বিশ্ব এই নির্বাচনকে একটা মডেল হিসেবে দেখবে আগামী বছরগুলোতে। অতএব এই জন্য আমরা অবশ্যই মিডিয়াকেও ধন্যবাদ দেওয়া দরকার, কেননা মিডিয়া জনমত গঠনের ক্ষেত্রে কিভাবে ভোট দিবে এবং দলগুলোর যে সমালোচনা করে ভোট দান প্রক্রিয়াকে যেভাবে গাইড করেছে, সেটাও একটা বিশাল বিষয় ছিল। অতএব আমরা শুধুমাত্র যদি বলি যে সেনাবাহিনী, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এসব করেছে, তা নয়, মিডিয়াগুলোর একটা বড় ধরনের ভূমিকা ছিল। এবং আপনারা দেখেছেন যে কোন মিডিয়া যখন এটাকে মিসগাইড করতে চেয়েছে এই বিপ্লবকে, সেই সব মিডিয়ার বিরুদ্ধেও জনগণ কিন্তু তাদের বিক্ষোভ প্রকাশ করেছে। আসছি আপনার ক্ষেত্রে যে জুয়েল ভাই, যদি আপনি আরেকবার আপনার প্রশ্নটা আমাকে একটু স্মরণ করাই দেন। জি, তারেক রহমান প্রধানমন্ত্রীর পদ নিলে দলের প্রধান কে হতে পারেন, বিকল্প নেতৃত্ব কে হতে পারে বিএনপির? দেখুন, বিএনপি এবং বাংলাদেশের যে দলগুলো, বিশেষ করে দুইটা দল পরিবার কেন্দ্রিক দল, এই আইডিয়াটা কিন্তু বাংলাদেশে যথেষ্ট প্রতিষ্ঠিত এবং যার ফলে যখনই দেখেছেন বাংলাদেশের শাসন ব্যবস্থা আসছে, তখন দুই পরিবারের কাছেই এই ক্ষমতাটা বেশিরভাগ সময় ছিল। বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্রের যে অগ্রযাত্রা, মানুষের যে সচেতনতা, আপনি জানেন যে 5 কোটির উপরে ইয়াং ভোটার যারা প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছে, তারা কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন এনেছে আমাদের এই ভোটে এবং ভোটের ফলাফলে। এরা কিন্তু এখন এই পরিবারতন্ত্রের দিকে আর মুখ রাখছে না, আস্থা রাখছে না, তারা রাখছে যোগ্যতার দিক থেকে। যার ফলে আমি মনে করি যে বাংলাদেশের আগামী দিনে এবার যে আমাদের যে কাঠামোগত পরিবর্তন আসছে, হাঁ ভোটের জয়ের মধ্য দিয়ে, যে দলের প্রধান রাষ্ট্রেরও প্রধান হতে পারবেন না এবং রাষ্ট্রের প্রধান শুধুমাত্র 10 বছর পর্যন্তই পরপর দুইবার তারা থাকতে পারবেন। এই যে একটা কাঠামোগত পরিবর্তন আসছে, যার ফলে একই ব্যক্তিকে দলের প্রধান এবং রাষ্ট্রের প্রধান হওয়ার কোনো দরকারও নেই এবং সেটা তাদের জন্য আসলে খারাপ দিক হবে। তো এই জন্য আমি মনে করি যে তারেক রহমান বিপুল ভোটে 2/3 বেশি সংসদীয় আসন পেয়ে যে সরকার গঠন করবেন, জনগণের যে আনলিমিটেড ম্যান্ডেট উনি পেয়েছেন, তাকে সরকার প্রধান হওয়াই দরকার। এবং সরকার প্রধান থাকাকালীন সময়ে
দলের প্রধান হিসেবে অন্যরা দলকে গাইড করবে এবং তারেক রহমানের সমালোচনা করবেন যদি তারেক রহমান তার নীতিগতভাবে দলের আদর্শ বিরোধী কোনো কিছু করে। মানে আপনি বই জানেন যে পুস্তকে এই 31 কথাটি দফা খুব যে সুন্দর, দাবিতে দিয়েছে, বই খাতা কাগজে এই কথাটি। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যেখানে আপনি বলছিলেন পরিবারতন্ত্র, কিন্তু বাংলাদেশের দুটো পরিবারতন্ত্রই এখন পর্যন্ত আমরা দেখেছি, বিকল্প কিছু দেখিনি। সেই জায়গায় সেই ধারারই একটি দল এটি কতটা টেকসই হবে, কিংবা এটি কতটা আসলে সয়ে নেবে, কতটা রক্ষা করতে পারবে? আমি দৃঢ়ভাবে বিশ্বাসী আজকের যে জনগণ, আজকের যে দলের যে আমরা যেটাকে বলি যে উঠতি জনশক্তি, তারা কিন্তু আগের সেই পরিবারতন্ত্রের বাইরে এখন ডেটা ড্রিভেন কথায় বিশ্বাস করে, দলের ম্যানিফেস্টোতে বিশ্বাস করে, দলের একজন নেতার অধীনে নয় বরঞ্চ তার নীতিকে সমর্থন করেই চলে আমার বিশ্বাস। এবং সেই নীতির প্রতি আমাদের যে আগামী দিনের নেতৃত্ব আসবে, ছাত্র নেতৃত্ব, যুব নেতৃত্ব, কৃষক নেতৃত্ব, আমরা মনে করি যে তারা কোনো ব্যক্তির পূজা না করে নীতিকে আদর্শ হিসেবে নেবেন। এবং সেই ক্ষেত্রে তারেক জিয়ার পরিবর্তে এখন মানুষ একটা ড্রিভেন করতে চাচ্ছে যে তার মেয়েকে বা স্ত্রীকে দলে নিয়ে আসবেন, হয়তো দলে নিয়ে আসবেন, কিন্তু নেতৃত্ব নির্বাচিত হবে আপমর জনগণের মধ্য থেকে। এবং সেখান থেকে আমি বিশ্বাস করি, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি সেটা যেমন দলের জন্য ভালো হবে, রাষ্ট্রের জন্য ভালো হবে, এবং দল এবং রাষ্ট্রকে একাকার করে না করে যেন একটা ভিন্ন মাত্রায় দেখা হয়, স্বতন্ত্রভাবে ভিন্ন ভাবে দেখা হয়। আপনি কি বলতে চাইছেন সেটি দলের প্রধান জোবাইদা রহমান কিংবা জাইমা রহমানের বাইরে কেউ হবে, এটি আপনার আশাবাদ? আমার আশাবাদ, দৃঢ়ভাবে আমার আশা বলি, কারণ দলের প্রধান যদি জাইমা রহমান অথবা রহমানকে দেন, জোবাইদাকে দেন, বড় ধরনের বিতর্কে পড়বে দলটি, এবং দলটির প্রতি দলের সমর্থকদের আস্থা নষ্ট হয়ে যাবে। কারণ দলের প্রতি কতটুকু কন্ট্রিবিউশন রেখে আজকে দলের হাল ধরবেন আপনি এসে? আপনি তো তারেক জিয়া নয়, তারেক জিয়া 2001 সাল থেকেই সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত ছিল, এবং তার বেশ কিছু নীতি নির্ধারণী আলোচনা আমরা দেখেছি। তিনি 17 বছর যখন দেশের বাইরে ছিলেন, ওই সময়ও তিনি বাংলাদেশের রাজনীতির প্রতি সক্রিয়ভাবে তার অংশগ্রহণ ছিল। অনেকটা আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছি। আমরা একটু প্রফেসর ডক্টর শওকত আলী আপনার কাছে যেতে চাই। জামায়াতের বিবৃতিটি আমরা দেখিয়েছি, বিএনপির বিবৃতিটি আমরা দেখাতে চাই এই কারণে যে বিএনপি এই বিজয়টাকে কিভাবে উদযাপন করছে সেটি তাদের দলের যে প্যাডে একটি বিবৃতি এসেছে সেখানে স্পষ্ট করা হয়েছে। তারা জনগণকে, দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন দলের পক্ষ থেকে। 13 ফেব্রুয়ারি শুক্রবার, অর্থাৎ বাংলাদেশের মধ্যে শুক্রবার হয়ে গিয়েছে, বাদ জুমা, তারা মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশবাসীর প্রতি শুভকামনা, তারা জাতীয় বিএনপির উদ্যোগে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে, এবং কোথাও কোনো আনন্দ মিছিল কিংবা সভা করা যাবে না, এটি তারা বলছে। অর্থাৎ আমরা যেটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে দেখেছি সবসময়, যে জয় উদযাপন করতে গিয়েও হানাহানিতে বেশ কিছু প্রাণহানি হয়, সেখানে বিএনপি এর মধ্যেই তাদের প্রথম যে পদক্ষেপটি নিয়েছে নির্বাচিত হওয়ার পর, সেটি হলো বাদজুমা দোয়া মাহফিল কিংবা দোয়া করার মধ্য দিয়ে তারা কোনো বিজয় উল্লাস করবে না জানিয়েছে। এটি কি ইতিবাচক ধারায় বাংলাদেশের যে আগামী দিনের পথ চলা তার প্রথম ধাপ বলে আপনি মনে করেন কিনা? দেখেন, আমি কয়েকটা জায়গায় বলেছি যে উনি আমাদের মুসলমানদের হয় কি, বাড়িতে মৃত্যুর পর বাপ মা আত্মীয় স্বজন 40 দিনে একটা শোক কাতর দোয়া মাহফিল মানুষ করে, এবং 40 দিন অন্যান্য কাজ কারবার থেকেও কিছুটা বিরত থাকে। তারেক রহমান কিন্তু এই সুযোগটা পাননি। উনি ওনার মার ইন্তেকালের পরই উনি রাস্তায় নেমেছেন ইলেকশনের জন্য, জনগণের সাথে তিনি এই স্যাক্রিফাইসটা করেছেন। এতে তার ধারণা হতে পারে যে তার আম্মার বিদেহী আত্মা, তার প্রতি দোয়া, বা শহীদ রাষ্ট্রপতি জিয়ার প্রতি মানুষের ভালোবাসা বা তার স্নেহ দোয়া, এই কারণেই তিনি হয়তো অবশ্যম্ভাবী যে সাফল্যটা তিনি পেয়েছেন। এর ফলে আর তিনি এমনি কিন্তু খুব পরিচয়ের মানুষ। শহীদ রাষ্ট্রপতি জিয়ার বহু মিটিং এ আমি দৈনিক দেশের এডিটোরিয়াল স্টাফ হিসেবে আমি এমনি হাজির হতাম, জাস্ট টু এনজয় হিজ স্পিচ। কোরআন শরীফের রেফারেন্স ছাড়া তিনি বক্তৃতা দিতেন না। তো ফলে তার এই ধর্ম চিন্তা
মানুষের প্রতি তার কৃতজ্ঞতা, মানুষের প্রতি মানুষের কাছ থেকে দোয়া আহ্বান বা নিজেরা দোয়া করার এই চিন্তাটা আসতে পারে। 1 নম্বর। 2 নম্বর হলো যে পথটা কিন্তু এত সহজ না, অনেক কণ্ঠকাকীর্ণ পথ। আপনার কোটি কোটি মানুষের দেশ, মাত্র 55,000 বর্গ মাইল, অনেক অর্থনৈতিক চ্যালেঞ্জ আসছে। যেহেতু আমি বলছিলাম যে আপনার যে জুলাই সনদের যে বাস্তবায়ন, এটা একটা গাইডলাইন, কিন্তু রাষ্ট্র পরিচালনার সাথে যারা জড়িত থাকবে তাদের জন্য একটা সুন্দর গাইডলাইন হয়ে এটা কাজ করতে পারে। তার কারণ আপনি দেখেন যে কথাটা আপনারা আলাপ করছিলেন, করিম ভাই বলছেন যে একই সাথে আপনি প্রধানমন্ত্রী থাকবেন না, 2টারও বেশি হবে না, আবার পার্টি প্রেসিডেন্ট হবে। এটা সারা দুনিয়াতে আছে, যুক্তরাষ্ট্র তাই। অন দি আদার হ্যান্ড, হ্যাঁ না ভোটের যে রেফারেন্ডাম, আমি আশা করি এটি স্থায়ী করা হোক। আমরা কয়েকদিন আগেও আপনি দেখেছেন মেয়র ইলেকশনে বিভিন্ন রকম প্রপোজাল আছে, প্রপোজাল 1, 2, 3 এইভাবে 23-24টা প্রপোজাল থাকে, এটাও কিন্তু গণভোট। তো ভবিষ্যতে আমরা বিভিন্ন রকম বিবাদ বিসংবাদ কে যদি এড়াতে চাই, তাহলে এই ধরনের প্রপোজাল গুলো দিয়ে আমরা পাস করে নিতে পারি। কিরকম সেটা মনে করেন? এই চ্যালেঞ্জটা হচ্ছে এরকম, এখানে আপনারা এর আগে বলে রাখা ভালো এটা যে অলরেডি ইলেকশনের আগে তাদেরকে চাঁদাবাজ বলা হয়েছে, তাদেরকে ঋণ খেলাপি লোকজন বহু পাস করানো হয়েছে, তারা বহু জায়গায় লুটপাট করেছে বলে কথিত আছে। যেহেতু আমরা দেশে ছিলাম না, আমরা জানি না, আমরা শুনছি। এখন এই অবস্থার ভিতর দিয়ে যখন আপনি রাষ্ট্র পরিচালনায় যাবেন, এখন আপনি বলবেন যে 17 বছর তো এরা কিছু খায়নি, এই এমপিদের স্যাক্রিফাইস আছে, মন্ত্রীদের স্যাক্রিফাইস আরো আছে। এখানে অলরেডি প্রশ্ন উঠে গেছে শাহ আলমের হাজার হাজার কোটি টাকার দায়িত্ব পরিচালনা, কোন ব্যাংকের মালিকও আছে, এর ভিতরে আছে। কিন্তু তারেক রহমান খুবই ভালো জানেন এগুলো। হঠাৎ করে এসেই তিনি সেই সব লোকজনকে অনেককেই তিনি দিয়েছেন। আমার মনে হয় তাদের যদি তিনি কন্ট্রোল না করতে পারেন, এর সাথে নতুন পাগল এসে যোগ দেয়, তাহলে তার ক্ষমতার স্থায়িত্ব খুবই দ্রুত কমে যাবে এবং জনগণের কাছে তারা পতিত হবে। এই কারণে আমি প্রথমে বলেছি যে তাদের জন্য সুন্দর পথ চলা মসৃণ হবে যদি দলগতভাবে তারা হাসিনার ব্যর্থতা, নিষ্ঠুরতা, মুনাফেকিটা তারা সেখান থেকে লার্ন করে। দ্যাট ইজ এনাফ। প্লাস স্যার যেটা ইউনুস স্যার যেটা একটা গাইডলাইন দিচ্ছেন, এখানে কিন্তু কনস্টিটিউশন 4টে প্রভিশন, যখন বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগের যে সেপারেশন অফ পাওয়ার, এটা কিন্তু কনস্টিটিউশনে রয়ে গেছে। যোগ করা হবে যেভাবে দেওয়া হয়েছে। যেমন মনে করেন বিচার বিভাগ ইচ্ছা মতো হাসিনা যেমন বলতো অমুকরে ডেকে নেয়, ও রিটায়ার্ড হয়েছে তাকে ওরে ধরে নেয়, এটা অ্যাপিলেট ডিভিশনের এক্সিস্টিং যে বিচার, উনি বিচারক হবেন। আপনার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ। এই সমস্ত বিষয়টিরা কিন্তু আমি একটা কথা বলছি, তারেক রহমান কিন্তু 5 বছর আগে এই জিনিসগুলো রিফর্মে দিয়েছিলেন, কিন্তু যে উনি আরো একটা বিষয় এই সময় বলেছিলেন যে বাংলাদেশকে ডিসেন্ট্রালাইজ করা যায় কিনা, যে বিভিন্ন প্রদেশে ভাগ করা যায় কিনা। আর এই দ্বিকক্ষ বিশিষ্টের কথা তখন উঠেছিল যখন ডক্টর কামাল হোসেনের সাথে তারা যে একটা গুজামিলের নির্বাচনে যায়, তখন তাদের ইশতেহার এগুলো ক্লিয়ার ছিল। সুতরাং তারা 31 দফার ভিতরে যে জিনিসগুলো বলেছে, তারা যদি দলীয় ইশতেহার হিসেবে নেয় প্লাস রাষ্ট্রীয় ইশতেহার যেটা জুলাই সনদ পাস হবে সেটা নেয়। এখন মনে করেন যে উনি মানলেন না, 2/3 মেজরিটি যেটা ডক্টর শফিক সাহেব বলছেন, 2/3 মেজরিটি যেহেতু আছে, 2-4 জন এদিক দিক গেলে মোর দ্যান 2/3 মেজরিটি হয়ে গেল। এখন আপনার ইচ্ছা মতো যা খুশি আপনি করে গেলেন, আপনার আয়ুষ্কাল কিন্তু খুবই কম। আমাদের করিম চৌধুরী ভাই একটা বলেছে, শোনেন, আমরা স্বাধীনতা যুদ্ধের আগে বা পরে কোন স্লোগান দিতে হলে বড় ভাই যা বলবে ওইটার বেশি আমরা দিতে পারতাম না। দেয়ালে একটা কিছু লিখতে হলে কারোর পতন চাই, কারোর ধ্বংস করো,
এটা বড় ভাই ছাড়া আমরা কিন্তু বলতে পারতাম না। মিছিলে যেতে হলে ভাই যেগুলো বলেছে সেগুলো নিয়ে মিছিল করতাম। এখন ওইসব ধার ধারে না কেউ, কোনো ধার ধারে না। কোনো বক্তৃতায় টাইমস স্কয়ারে আমি গেলাম, যে ওখানে যাওয়ার পরপরই ওরা বললো, স্যার এখানে কিন্তু আমরা জানি আপনি খুব ভালো বক্তৃতা করেন, আপনি তো প্রফেসর মানুষ। টাইমস স্কয়ারে ছেলেগুলো আমাকে বলছে, স্যার এখানে কিন্তু বক্তৃতা হবে না। আরে বাবা কি জন্য আসলাম? প্রায় স্লোগান দেবেন আপনি আমাদের সাথে। অবাক কাণ্ড। আমি বলেন শুধু স্লোগানের পতন হবে নাকি? হ্যাঁ তাই হবে। এরা কিন্তু অনেক কিছু পথ প্রদর্শক। আনফর্চুনেটলি আই মাস্ট সে, বিএনপি নতুন প্রজন্মের মানুষদেরকে এমপি নির্বাচনে ব্যর্থ হয়েছে। জামাত এনসিপির সাথে লড়ে কমপক্ষে 5টা বা 7টা পেয়েছে, প্লাস তাদের 2-1 ডক্টর মাসুদ সহ অনেকগুলো নতুন মুখ এবং অনেক কম্পারেটিভলি তারা ইয়ং জেনারেশনের লোককে কিন্তু তারা নির্বাচন করেছে। বিএনপির অধিকাংশ লোক কিন্তু বেশ বয়স্ক, পুরনো আমলের। এরা যদি চাপ সৃষ্টি করে তারেক রহমানের, যে আমরা হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, তুমি যা পারো করো, যাও, তুমি বিদেশে ছিলে কি জানো, আমি জেলখানায় ছিলাম এত বছর, ধানের খেতে ঘুমিয়েছি, আমি সব হারিয়েছি, এইভাবে যদি চাপ দিতে থাকে, দেন ইট ইজ এ বিগ প্রবলেম। মনে রাখতে হবে তার বাপও নাই, মাও নাই, ভাইও নাই। সুতরাং এই অবস্থায় সাপোর্টিং সিস্টেম যদি জোরদার না হয় তার জন্য, আচ্ছা, তাহলে চমৎকার। he will be in trouble। জি, চমৎকার আমরা হতে পারে আশা করি বিষয়টি। হোপ ফর দি বেস্ট। এটা হবে না। শুধু একটা লাইন আমি বলবো, উনি যেটা করতে পারেন, আমাদের রাষ্ট্র কিন্তু এখন অনেক সম্পদশালী, $475 বিলিয়ন টোটাল জিডিপি সাইজ। ইটস বেটার দেন, আমি আগেই বলেছি, যেটা আপনার মাচ বেটার দেন ইরান অ্যান্ড পাকিস্তান। ছোট রাষ্ট্রগুলোকে আমি কাউন্ট করি না আশেপাশে। না, এই সম্পদকে ধরে রাখতে হলে, ভবিষ্যতে চলতে হলে, আপনি যেভাবে আওয়ামী লীগ খেয়েছে এইভাবে যদি খান, তাহলে ডক্টর ইউনূস সাহেব যে অবস্থায় ইকোনমি নিয়ে গেল, এত বিস্তারিত আলোচনা, জি, সেটা আমরা একেবারে পরে করতে ইকোনমির পারবো। আলোচনাটা এই আমরা অবস্থায় একটা লাইন যদি নিতে পারি। এই আপনার খাওয়া জি, খাওয়াই শুরু হয়, then we are in big trouble, brother. জি, I hope not. একেবারে সহজ Thank you. করে যদি আমরা বলি, যেভাবে আওয়ামী লীগ খেয়েছে সেভাবে খেলে, যেভাবে আওয়ামী লীগ গিয়েছে সেভাবে যেতে হতে পারে, এমন একটা আশঙ্কা Exactly, থেকে এই যায়। formula আপনি আবার দিয়েছেন। ডক্টর শফিকুর Thank রহমান, you. আপনার কাছে একটু যেতে চাই। আপনাদের আমলের এই গান আপনি নিঃসন্দেহে শুনেছেন, বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক বন্ধু জামাত। আমরা বিএনপিকে যে কয়বার ক্ষমতায় দেখেছি, বিশেষ করে আমাদের প্রজন্ম 91-তে দেখেছি, সেখানেও বিএনপি জামাতের সাথে একসাথে হয়ে মন্ত্রিসভা গঠন করেনি, কিন্তু জামাতের আসনগুলো নিয়েই তাদেরকে সরকার গঠন করতে হয়েছিল। আর 96-তে তো আমরা দেখলাম রীতিমতো জামাতের 2জন মন্ত্রী তাদের সঙ্গে ছিলেন, জোটগতভাবে তারা নির্বাচন করেছেন। এবার বিএনপির সেসব ধার ধারার দরকার নেই, 209টির উপরে আসন। কিন্তু কথা আসছে, যেটি আপনি তুলেছেন, সেটি হলো কোয়ালিশন সরকার। অনেকেই নির্বাচনের আগে, বিশেষ করে জামাত তো বলেছে যে আমরা জিতলেই কোয়ালিশন করব সবাইকে নিয়ে, আর তারেক রহমান স্পষ্ট করে বলেছেন না, একটি শক্তিশালী বিদ্রোহী দল দরকার, কোয়ালিশনে আমরা যাব না। কোনটি ভালো হবে বলে আপনার কাছে মনে হয়? আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে কিছুটা সময়ের জন্য কোয়ালিশন সরকার যদি হয়, তাহলে এটা জাতির জন্য, দেশের জন্য অনেক ভালো হবে। কতদিন, মানে কিছুটা সময় বলতে কতদিনের জন্য? ধরেন 2 বছরের জন্য, যে আমরা 2 বছরে Okay. একটা এগ্রি করব, করে কতগুলো, এই যে বিশেষ করে যে জুলাই রিফর্ম গুলো হয়েছে, এটাকে আপনি কনস্টিটিউশনালি পার্লামেন্টের থ্রুতে অ্যাপ্রুভ করে নিয়ে, অ্যাকসেপ্ট করে নিয়ে, যে আমরা এইভাবে কমিটি করব এবং এগুলো ইমপ্লিমেন্টেশন কমিটি হবে। করার জন্য তাতে যদি আপনি অপোজিশনের জামাতকে সাথে নেন, শুধু অপোজিশন না, অন্যরা যারা রয়েছে ইন্ডিপেন্ডেন্ট, তাদেরও সাথে নেন, এটা একটা ভালো ইনিশিয়েটিভ হবে বলে আমার মনে হয়। তারপরে আপনাদের তো মানে একটা সরকারের তো বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন জিনিস রয়েছে, কিন্তু এই ইমপ্লিমেন্টেশন ব্যাপারে জুলাই বিপ্লব এবং জুলাই সনদ, এই দুটোকে সামনে রেখে গাইডলাইন হিসেবে সবাই আমরা এগ্রি করি যে ওটা একটা বড় গাইডলাইন আমাদের জাতির জন্য হয়ে গেছে, হয়ে যাবে এবং ভবিষ্যতেও এটা হবে। এইভাবে এটা রেখে যদি আমরা করি, তাহলে আমার প্রপোজাল হবে 2 বছরের জন্য এটাকে একটা ন্যাশনাল গভর্নমেন্টের ফর্ম করা। তারপর আবার
4 বছর 5 বছরের যে ইলেকশন হবে তারপরে আপনারা গিয়ে নিজেরা আবার ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করে। এখানে আরেকটা জিনিস আসতে হবে, সেটা হচ্ছে যে পুরনো যে পলিটিক্যাল পার্টিগুলো ছিল বা আছে ওটা সম্পর্কে কি সিদ্ধান্ত হবে। এটা একটা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তারা কি পুরনো আওয়ামী লীগকে অ্যাকসেপ্ট করে নিয়ে রিকগনাইজ করবে? পুরনো আওয়ামী লীগ যদি হয়, কোন আওয়ামী লীগ? হাসিনা সহ আওয়ামী লীগ, হাসিনা বাদ দিয়ে আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নাকি হাসিনার আওয়ামী লীগ? এই ধরনের বিভিন্ন রকম, বা নতুন আওয়ামী লীগ, এই ধরনের বিভিন্ন রকম আলোচনা এবং একটা আমাদের ভবিষ্যতের দিকে যাওয়ার জন্য একটা চিন্তা থাকা ভালো বলে আমার মনে হয় এই ন্যাশনাল গভর্নমেন্টের। ওকে ওকে করিম চৌধুরী, যেটি প্রফেসর ডক্টর শফিকুর রহমান প্রশ্নটি উত্থাপন করেছেন আওয়ামী লীগ প্রসঙ্গে, সেই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাওয়া, নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন এবার 60.69% ভোট পড়েছে, অর্থাৎ ভোটাররা ভোট দিতে গিয়েছেন। নিঃসন্দেহে অনেকে মনে করছেন এই ভোটারদের মধ্যে আওয়ামী লীগেরও অনেক ভোটার আছে, কারণ না ভোটের সংখ্যাটা যদি আপনি দেখতে পান প্রায় 1 কোটি না ভোট পড়েছে। যদি আওয়ামী লীগ না থাকে পুরোটাই বিএনপি দিয়েছে কিনা প্রশ্নটা উঠে যায়, সেক্ষেত্রে অনেকে মনে করছেন আওয়ামী লীগও সেখানে আছে। তো আওয়ামী লীগের ভোটে যদি বিএনপি নির্বাচিত হয়, আওয়ামী লীগের প্রতি তো একটা দায়বদ্ধতা থাকার কথা, এবং সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাওয়া যে যেটুকু ভোট পড়েছে এটা সন্তোষজনক কিনা। দ্বিতীয় প্রশ্ন, সংক্ষেপে উত্তর চাইবো যদিও, যে আওয়ামী লীগের ব্যাপারে এই দায়বদ্ধতা থেকে বিএনপি কি আওয়ামী লীগকে আবার ফিরিয়ে নিয়ে আসবে? ধন্যবাদ। আমি মনে করি না যে আওয়ামী লীগের ভোট নিয়েই এই 61% মতো ভোট আসছে, আমি মনে করি না ব্যক্তিগতভাবে। আওয়ামী লীগ নিজে প্রচার চালিয়েছে দেশের থেকে, দেশের বাইরে থেকে, যাতে এই ভোটকে তারা প্রত্যাখ্যান করেছে, ভোট কেন্দ্রে না যায় এবং ভোট না দেয়। তাহলে প্রশ্নটা কিন্তু চলে আসে, 1 কোটি না ভোট কারা দিয়েছেন? ওকে, আমি সেটা বলছি। আপনার যে হ্যাঁ না ভোটটা কি কারণে হয়েছিল, সেটা হয়েছিল মেজর যে সাংবিধানিক কাঠামোগত পরিবর্তনের যে প্রস্তাব আমাদের এই বিপ্লবের মধ্য দিয়ে উঠে আসছে, সেটাকে সমর্থন করার জন্য হ্যাঁ, আর সবগুলো বা কোনো একটাকে সমর্থন না করার জন্য না। সেই জন্য যে ভোটটা দিয়েছে, আপনি জানেন যে প্রথম দিক থেকে এই বিএনপি কিন্তু না ভোটের পক্ষে ছিল, তারা এটা চায় না। এবং কি আমাদের বিএনপির সালাউদ্দিন সাহেব বারবার এটা প্রতিরোধ করার চেষ্টা করেছেন যখন আভ্যন্তরীণ সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনায় বসছে রাজনৈতিক দলগুলো। অতএব বিএনপির লোকজনেই বেশিরভাগ ক্ষেত্রে এই না ভোটের সাথে সম্পৃক্ত বলে আমি মনে করি। যদিও রাজনৈতিক স্বার্থে তারেক জিয়া বারবার বলছেন হ্যাঁ ভোট দেওয়ার জন্য একসম্মত হয়েছেন, কিন্তু দলের ভিতরে যে সমস্ত নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু সব ক্ষেত্রে এক হয় নাই, ইনক্লুডিং সালাউদ্দিন সাহেবের নাম বললাম। যার ফলে কেউ যদি মনে করে যে এই না ভোটটা বেশিরভাগ আওয়ামী লীগারদের, সেই ক্ষেত্রে একটু দ্বিমত পোষণ করাই দরকার। আমরা এটা বিশ্বাস করি যে বাংলাদেশে 30 থেকে 35% লোক আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, আওয়ামী লীগের অনুসারী, এবং তারা দেশের একটা বড় অংশ। ব্যবসা বাণিজ্য শিক্ষা দীক্ষায় তারা ভীষণভাবে এগিয়ে আছে। কেননা স্বৈরাচার হোক, যে কারণেই হোক না কেন, দলটি এবার 17 বছর ক্ষমতায় ছিল, এর আগেও বিভিন্ন সময়ে দলটি ক্ষমতায় ছিল। দলটি স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু যখনই নেতৃত্ব দিয়ে স্বাধীন করেছে তখনই দেশটাকে ধ্বংস করার জন্য বাকশাল তৈরি করে সবকিছু করেছে, দেশের মানুষের অধিকার হরণ করেছে। যখনই ক্ষমতায় আসছে তখনই সেই দেশের মানুষের সাথে, তাদের ভোটাধিকারের সাথে, তাদের যে রাজনৈতিক অধিকার, কনস্টিটিউশনাল যে অধিকার, তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই দলটি এবং দলের নীতিবাজরা। যার ফলে আজকে দেখেন জনগণের মানে যে বিস্ফোরণ সৃষ্টি হয়েছে, তার বহিঃপ্রকাশ ঘটেছে। বিএনপির মতো দল যেখানে কোন নেতৃত্বহীন ছিল, তারেক জিয়া 17 বছর দেশের বাইরে মাজা ভাঙ্গা অবস্থায় ছিল, যাকে বারবার বাংলাদেশে এমনকি কথা বলতে পর্যন্ত দেওয়া হয়নি, সেই লোকের নেতৃত্বে মাত্র 1.5 মাসের মাথায় এসে, ইলেকশনের 1.5 মাসের ভিতরে এসে, সেইখানে 2 শতাধিক 299 সিটের মাঝে 2 শতাধিক 213 এখন পর্যন্ত আমার কাছে যে হিসাব আছে সিট নিয়ে আজকে যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, সেটা কিন্তু বিএনপি এবং তার আদর্শের প্রতি বাংলাদেশের মানুষের নিরঙ্কুশ যে সমর্থন, তার একটা বহিঃপ্রকাশ হয়েছে। আমরা আশা করি বিএনপি মানুষের এই আস্থার জায়গাটাকে সম্মান রেখে আগামী দিনে যেই মহৎ উদ্দেশ্য নিয়ে বিপ্লবীরা জীবন দিয়েছে, 14 শতাধিক লোক জীবন দিয়েছে,
প্রায় 5,000 লোক আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন আছে, যারা দুটো চোখ হারিয়েছে, দুটো হাত হারিয়েছে, পা হারিয়েছে, অঙ্গহানি হয়েছে, যারা জীবনে আর স্বাভাবিক মানুষ হিসেবে ফিরতে পারবেন না, তাদের প্রতি শ্রদ্ধা রেখে, তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে আগামী দিনে দেশকে বিপ্লবের উদ্দেশ্যে সফল করার উদ্দেশ্যে পরিচালিত করবেন। জি, অন্যথায় একেবারে শেষ আমি আপনার এই প্রত্যাশা, অনুষ্ঠানে জি। বারবার বলেছি যে 6 থেকে 18 মাসের ভিতরে যে বড় ধরনের বিপ্লব হবে, আপনার যে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে সংসদে যাচ্ছেন, এই সংখ্যাগরিষ্ঠকে দুলির মতো উড়াইয়া দিবে বাংলাদেশের এই জনগণ, যেই জনগণ যেই বিপ্লব দিয়ে শেখ হাসিনার স্বৈরাচারকে সরাইতে পারে, সেই জনগণ আপনি 300 আসনে পাস করে আসলেও আপনাকে দেশ থেকে সরাবে। তবে একটা জিনিস, হাসিনার পালানোর জায়গা ছিল, বিএনপি যদি ভুল করে তাদের পালানোর জায়গা থাকবে না। আমি আবারও আজকে অনুষ্ঠানে আপনাদের একেবারে শেষ আশাবাদ হওয়া উচিত যে স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা, যেটি বাংলাদেশের এই মুহূর্তে 1 নাম্বার অগ্রাধিকারের বিষয় হওয়া উচিত। কারণ যদি আপনি বিদেশি বিনিয়োগ চান, অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে চান, তাহলে আপনাকে অবশ্যই রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। সেটি হতে হবে এখন যে সক্রিয় রাজনৈতিক দলগুলো আছে তাদের সকলের ঐক্যমতের ভিত্তিতে, এবং সেই প্রত্যাশাটা জানিয়ে আমরা এখনকার মতো আলোচনা শেষ করছি। প্রফেসর ডক্টর শওকত আলী, প্রফেসর ডক্টর শফিকুর রহমান এবং করিম চৌধুরী, আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য। একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন, রাত 12টায় আবারও আমরা আলোচনা নিয়ে ফিরছি। আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।